নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং আমি আজকে একটা নতুন ভিডিও দেখাবো তোমাদেরকে। যদিও এই ভিডিওটা আমি বাস থেকে তুলেছি, এই দোতলা বাসগুলোর টপে বসেছিলাম, দোতলায় বসে এই ভিডিওটা তুলেছি সামনের কাঁচটা দিয়ে। তো একটু জার্কিং আছে ভিডিওর মধ্যে, আর কিছুটা ক্ল্যারিটির অভাব রয়েছে, তার কারণ যেহেতু গাড়ির সামনের উইন্ডশিল্ড কাচের মধ্যে কিছু দাগ রয়েছে। তো আমার ভুল ত্রুটি যা আছে ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগবে। এটা হচ্ছে একটি ব্রাইটন শহরের ভিডিও। আমি একটি কাজে গেছিলাম ব্রাইটন শহরে, তো ওখান থেকে আমি নিউ হেভেন বলে একটি জায়গা রয়েছে, ওইখানে যাচ্ছি বাসে করে। তো সেই সময় আমি এই ভিডিওটা তুলেছিলাম, কারণ আমি যখন যাচ্ছিলাম তখন একদম অফিস টাইম ছিল, অফিস থেকে লোক বাড়ির দিকে ব্যাক করছিল, তো স্বাভাবিকভাবেই ভিড় বেশি এবং বাসে বসার জায়গাও কম ছিল। তো আমি লাক বাই চান্স একটি জায়গা পেয়ে গেছিলাম ওপরে, তো সেখান থেকেই আমি ভাবলাম এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও আমার চোখ দিয়ে দেখতে পারবেন, যেটা আমি দেখছি আপনারাও দেখতে পারবেন। তো আমরা ব্রাইটনের মেন শহর, এখান থেকে বাসটা বেরোলো, বেরিয়ে এবার নিউ হেভেনের দিকে যাবে। নিউ হেভেন একটু আউটস্কার্ট এরিয়া। আমরা যে জায়গাটায় রয়েছি এটা একদম সেন্টার অফ ব্রাইটন। তো এই সামনে আমাদের একদম সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটন পিয়ার বলে লেখাও আছে। ওই ব্রাইটন পিয়ারটা হচ্ছে সমুদ্র, এই সমুদ্রটা হচ্ছে ইংলিশ চ্যানেল। তো এই উল্টো দিকেই আমাদের ফ্রান্স রয়েছে। তো তার আগে একটু বলে দিই, তো এই যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করেছি এটা আমার মোবাইল ক্যামেরায় রেকর্ড করা, তো একটু পিকচারের ক্ল্যারিটিরও সমস্যা রয়েছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের বোঝার জন্য ঠিক আছে। তো এই আমার ডান দিকে এখন ইংলিশ চ্যানেল রয়েছে, সমুদ্র, আর আমরা আউটস্কার্টের দিকে যাচ্ছি ব্রাইটন। তবে দৃশ্যটা খুবই মনোরম, খুবই ভালো লাগবে আপনাদের। তার কারণটা হচ্ছে এই যে রাস্তাটার মধ্যে প্রচুর গ্রিনারিস রয়েছে, আর আমার এক পাশে থাকবে সমুদ্র, মানে ডান হাতে থাকবে ইংলিশ চ্যানেল সমুদ্র, আরেক পাশে থাকবে আমাদের একটু পাহাড়ি এলাকা। তো আপনারা গ্রিনারিও দেখতে পারবো, প্লাস নীল জলও দেখতে পারবো। এই আমরা দেখতেই পাচ্ছি, দেখুন ডান দিকে বিচ রয়েছে, আর বিচের মধ্যে প্রচুর প্রচুর লোক বসে রয়েছে, সবাই ছাতা নিয়ে, কেউ এমনি রোদ পোহাচ্ছে। কারণ এখানে তো ইংল্যান্ডে কি হয় না, রোদটা খুব পাওয়া মুশকিল, কয়েক মাসের জন্যই রোদ আসে গরমকালটা। তো যখনই গরমকাল হয়, গরমকাল মানে হচ্ছে একটা ছুটির আবহাওয়া। আমরা যেমন শীতকালে ডিসেম্বর মাসে ক্রিসমাসের ছুটি উপভোগ করি, তো এখানকার লোকেরা ক্রিসমাসে কি করে, ওরা ফ্যামিলির সাথে টাইম কাটায়, ওরা রাস্তায় বেরোয় না। আমরা যেরকম পার্ক স্ট্রিটে বেরোই, আমরা যেরকম রাস্তায় রাস্তায় বন্ধুদের সাথে ঘুরে বেরোই, কিন্তু ক্রিসমাসে এরা কি করে, পুরোপুরি বাড়িতে চলে যায় এবং রাস্তাঘাট পুরো একদম নিস্তব্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়াও কমে যায়। আর গরমকালে ওরা রাস্তায় বেরিয়ে পড়ে। দেখুন আজকে সোমবারই এত ভিড় সমুদ্রে, পুরো একদম লোক গিজগিজ করছে, বিভিন্ন ইভেন্ট হয়, বিভিন্ন গেম হয়, খেলা হয়, বা সমুদ্রে সাঁতার কাটে ওরা। সমুদ্রের জল খুব ঠান্ডা, যদিও আমি কোনোদিনও নামিনি, শুধু টাচ করেছিলাম। যদিও সেই টাচটা আমি শীতকালের দিকেই করেছিলাম, মানে অটাম, যেটা শরৎকাল বলি আমরা, সেই সময় করেছিলাম। তো আমি গরমকালে সমুদ্রে নামিও নি, বাট একবার নামার আমার ইচ্ছা আছে খুবই। তো অবশ্যই নামবো এবং আপনাদের সাথে শেয়ারও করব সেটা। তো তার আগে একটু বলে দিই, এই দেখুন গাড়ি তো এখন একটু সিগন্যালে দাঁড়ানো ছিল, এখন ছাড়লো, সবুজ হলো লাইট, তো গাড়িটা সামনের দিকে চলছে। এখন ধীরে ধীরে আমরা ব্রাইটন শহর থেকে বেরিয়ে চলে যাচ্ছি নিউ হেভেনের দিকে। এই সেই পুরনো দিনের টেলিফোন বুথ, এবং আমার বাঁ দিকে যেই বিল্ডিংগুলো আপনারা দেখছেন এগুলো সবই হোটেল, কিন্তু এগুলো কিন্তু বাড়ি না। তার কারণটা হচ্ছে আমাদের দীঘা বা পুরীতে যেরকম সমুদ্রের সামনে বড় বড় বিল্ডিংগুলো থাকে, ওরকমই এটাও সমুদ্রের ধারে, যেহেতু এগুলো সবই হোটেল। তো ব্রাইটন বেসিক্যালি একটা ট্যুরিস্ট প্লেস। ব্রাইটনে শিল্প বা এই ধরনের জিনিস খুবই কম, যেহেতু এটা সমুদ্র কেন্দ্রিক এবং পর্যটনকেই এদের মেন শিল্প, সেই কারণে। তাছাড়াও ব্রাইটন হচ্ছে ইংল্যান্ডের মধ্যে সব থেকে ব্রাইট অ্যান্ড সানি, তার জন্য সবাই বলবে যে ব্রাইটন ইজ ব্রাইট অ্যান্ড সানি। তো অন্য অন্য জায়গাগুলো, ইউকের যত অন্যান্য জায়গা রয়েছে ইংল্যান্ডের,
অতটা সানি বা ব্রাইট না। যারা একটু ঠান্ডা অপছন্দ করে বা গরমটার দিকেই বেশি পছন্দ, তারা সবসময় চেষ্টা করে ব্রাইটনে এসে থাকার। তার একটাই কারণ, যেহেতু ব্রাইটনে সব থেকে বেশি গরম। হ্যাঁ, যদিও আজকে একটু গরমটা বেশি, খুবই গরম লাগছে আজকে আমার। আজকে মোর দ্যান 30 ডিগ্রি টেম্পারেচার, প্রবাবলি 32 হবে হয়তো, কারণ সূর্যের তাপও দেখছেন আজকে প্রচণ্ড। প্লাস যেহেতু সমুদ্রের সামনে কি হয়, একটু গরমটা বেশি হয়, কেন সমুদ্র হয় নাতিশীতোষ্ণ, মানে না শীত না উষ্ণ, সেটাও একটা ব্যাপার। আর আমরা যেই টাইমে যাচ্ছি এইটা হচ্ছে একদম ভর দুপুরবেলা, মানে প্রায় 4টের সময় যাচ্ছি, একদম কড়া রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। আর বাসের মধ্যে কি হয়েছে না, পুরো বাসটা না কাঁচ দিয়ে ঘেরা। মানে এই ধরনের বাসগুলো তৈরি কেন করা হয়, কারণ এখানে তো শীতপ্রধান দেশ, তো বাসের মধ্যে যাতে ইনসুলেশনটা থাকে, মানে বাসের ভেতরের যে গরমটা ওটা যাতে বাইরে না বেরিয়ে যায়, তো বাসগুলোকে এভাবেই করা হয় তৈরি, পুরোটা কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয় এবং জানলাগুলো খুবই ছোট ছোট জানলা থাকে যাতে গরমটা না বেরিয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা হয় গরমকালে। কেন গরমকালে কি হয়, বাসের ভেতরটা গরম হয়ে যায়, কেন বডি যেহেতু গরম হয়ে যায়, কিন্তু সেই গরমটা বেরোতে পারে না বাস থেকে, তো তার জন্য আরও বেশি আমাদের গরম লাগে। তো যাই হোক, খুবই গরম লাগছে, ঘেমেও যাচ্ছি আজকে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মেরিনা। এই জায়গাটা হচ্ছে একটি ভিলেজ, মেরিনা ভিলেজ। সবাই দেখুন বিচের মধ্যে বসে আছে, আর এই মেরিনা ভিচে দেখুন ঘেরা রয়েছে চারপাশটা। এই ঘেরাটার কারণটা হচ্ছে এর মধ্যেই, সমুদ্রের মধ্যে ওরা আর্টিফিশিয়ালি বিল্ডিং বানিয়েছে। এইগুলো কিন্তু অফিস বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এগুলো কিন্তু কমার্শিয়াল না এগুলো। কারণ হ্যাঁ, কমার্শিয়াল তো অবশ্যই, বাট মানুষ থাকে রেসিডেন্সিয়াল হিসাবে। আর এখানে লোকে ইয়াট নিয়ে থাকে, বোট নিয়ে থাকে, এখান থেকে সমুদ্রে ওরা টুক করে চলে যায়, গিয়ে বোটিং টোটিং যা ফিশিং যেরকম করে। এখানকার মানুষেরা একটু শৌখিন হয়, বেশি শৌখিন, মানে ওরা লাইফটাকে একটু স্ট্রেস ফ্রিভাবে বাঁচতে চায়, একটু রিল্যাক্স করে বাঁচতে চায়। তার জন্যই ওরা উইকেন্ডকে খুবই প্রাধান্য দেয়। মানে বৃহস্পতিবার বা শুক্রবার যখনই হয়ে যাবে, শুক্রবার দুপুরের পরে ওদেরকে আর পাওয়া যায় না, কোথাও খুঁজে পায়। ওরা একদম ক্লাবে চলে যাবে, এনজয় করবে, বন্ধুদের সাথে ঘুরবে, পার্টি করবে, এই ধরনের বিভিন্ন কাজে ওরা ব্যস্ত থাকে। তো এই বাসটা এখন আমাদের যাচ্ছি, আমাদের এই বাঁদিকের ফ্ল্যাটগুলো কিন্তু রেসিডেন্সিয়াল। তো রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের পাশ দিয়ে যাচ্ছে এবং চারপাশে আপনারা ধীরে ধীরে গ্রিনারি আসছে, দেখতে পাচ্ছেন। এই পুরোটাই বাঁদিকে আমাদের গ্রিনারি, প্রচুর গ্রিনারি, এখানে প্রচুর গ্রিনারি, এবং সামনে আরও আমরা দেখতে পারবো। খুবই ভালো লাগবে এই প্রাকৃতিক পরিবেশ, এবং এই পরিবেশ সবারই খুব ভালো লাগবে। সকালবেলা বিশেষ করে যারা মর্নিং ওয়াকে বেরোয় বা সাইকেল নিয়ে বেরোয়, তাদের এখানে সাইকেল চালাতেও খুব ভালো লাগবে। এবং দেখুন, আমার বাঁ দিকে সাইকেলের জন্য আলাদা রাস্তাও করা রয়েছে। এটা হচ্ছে সাইকেল বা মানুষের হাঁটার রাস্তা, যাতে তাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বা গাড়ির মতো যেতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য করেছেন, লক্ষ্যটা হচ্ছে বাসের যে রাস্তাটা খুব একটা কিন্তু চওড়া না, আর বাস কিন্তু ওর নিজস্ব লেন মেনটেন করে চলছে। ও কিন্তু একটা লেন থেকে আরেকটা লেনে চলে যাচ্ছে না। আর প্রত্যেকটা বাস স্ট্যান্ড একটু বাঁ দিকে চেপে দাঁড় করানো, যাতে রাস্তা দিয়ে পিছনের গাড়িগুলো পাস করতে পারে। এই যে রাস্তার মাঝখানে যে ক্রস কাটা জায়গাটা রয়েছে, ওর মানে হচ্ছে ওইখান দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না। এই যে ঠিক আমার ডান দিকে এই দাগ জায়গাগুলো রয়েছে, এর মানে এখানে কোনো গাড়ি যেতে পারবে না, এক্সেপ্ট এমার্জেন্সি ভেহিকেল মানে পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ওদের জন্য এই জায়গাগুলো রিজার্ভ। আর এই হচ্ছে আমাদের সমুদ্র। ওই পাশেও একটি সাইকেলের লেন রয়েছে, মানুষের হেঁটে যাওয়ার লেন রয়েছে যারা মর্নিং ওয়াক করে। আর আমার বাঁ দিকেও একটি সাইকেলের লেন রয়েছে, মর্নিং ওয়াকের জায়গা রয়েছে। আর বাঁ দিকে পুরো ধুধু মাঠের মতো সুন্দর গ্রিনারি, আর ডান দিকে সমুদ্র, অপরূপ সুন্দর জায়গা। যদিও এই রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার মধ্যে কোনো খানাখন্দ কিচ্ছু নেই। হ্যাঁ, হালকা জার্কিং হচ্ছে, তার জন্য আমার হাত কাঁপছে নিশ্চয়ই। এই সামনে দেখুন, আমরা কিন্তু ক্লিফের ওপর দিয়ে যাচ্ছি। ক্লিফ মানে হচ্ছে একটু পাহাড়ি এলাকা টাইপের ক্লিফের নিচে সমুদ্র, আর আমরা একটু উপরে আছি। দূরে আপনারা দেখতে পারবেন যে ক্লিফের একটা পোর্শন দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
সামনের দিকে একটা রাউন্ড অ্যাবাউটও আছে, ওখান থেকে বাসগুলো ঘুরছে, সব ঘুরে আবার সোজার দিকে যাবে। ওদিকে গেলে আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো। আর এই জায়গাগুলো হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য খুবই সুন্দর, মানে আপনি ভাবতে পারছেন এত সুন্দর একটা রেসিডেন্সিয়াল জায়গায় আপনি যদি থাকেন, সকালবেলা উঠবেন ঘুম থেকে, উঠেই আপনারা শুধু গ্রিনারি দেখতে পারবেন। একপাশে গ্রিনারি দেখবেন, একপাশে সমুদ্র দেখবেন, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর। হ্যাঁ, তবে একটা সমস্যা কি, সমুদ্রে যখন ওই ঝড় ঝঞ্ঝা হয় না, এখানে তো প্রচুরই হয়, কারণ নর্থ সি যেহেতু সামনে রয়েছে, তো এই ঝড় ঝঞ্ঝার হাওয়াটার সময় প্রচুর কষ্ট হবে। এই যে বাস স্টপ, এটা দেখুন, বাস স্টপের মধ্যে লাল রঙের কার্পেটের মতো দেখছেন না, রেড কার্পেট, এটার মানে হচ্ছে বাস আর ট্যাক্সি আর সাইকেল এর জন্য, মানে এটা ছাড়া অন্য কেউ এই রাস্তায় ঢুকতে পারবে না। দেখেছেন, বাসের লেন দিয়ে শুধু বাসই যাচ্ছে, অন্য গাড়ি কিন্তু ঢুকছে না, কারণ এই যে রাস্তাটা রয়েছে এটা ডেডিকেটেডলি ফর বাস, অন্য গাড়ি এখানে ঢুকতে পারবেও না। কারণ হচ্ছে বাস লেনের ঠিক ডান দিকে দেখুন যে সাদা রঙের দাগটা রয়েছে রাস্তার মধ্যে, যে লেআউট করা রয়েছে, ওটা কোনো পার্ট করে ভাঙা না, ওটা টানা লম্বা লাইন। তো যেহেতু লম্বা লাইন, তার মানে স্ট্রিক্টলি পরিষ্কার করে বলা যে এখানে নো কার ক্যান এন্টার ইনটু দিস বে। যদি এই জায়গাটায় পার্ট করা রয়েছে, মানে দরকার পড়লে এখানে ঢুকতে পারবে। আর যেখানে লাল কার্পেটের মতো থাকবে, মানে ওই জায়গাটা দিয়ে সাইকেল পাস করতে পারবে। এখানে আবার প্যাডেস্ট্রিয়ান আর সাইকেলিস্টের খুব ডিমান্ড, যাতে ওদের কোনো ক্ষতি না হয়, বা ওদের যাতে কোনো গায়ে ধাক্কা না লাগে, বা ওদের পাশ দিয়ে হুশ করে বাস পরিষ্কার পুরো জোর স্পিড দিয়ে বেরিয়ে গেল, এরকমও যাতে না হয়, তার জন্য খুব মেনটেন করা হয়। বাসও ইভেন আস্তে আস্তে চলে, সাইকেলিস্টকে আগে যেতে দেয়, সাইকেলিস্ট আগে চলে গেলে দেন বাস ওভারটেক করে, কিন্তু ইন জেনারেল বাস ওভারটেক করে না। তো আমি জানি না, আমার মনে হয় ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি বলে সামনের লাইটগুলো এরকম দপ করছে, কিন্তু ইন জেনারেল এরকম থাকে না, যে লাইটটা একদম পারসিস্টেন্ট ফিক্সডই থাকে। এই যে দূরে এই জায়গাটার নাম হচ্ছে আমাদের রোটিন্ডিং হোয়াইট হর্স, এই জায়গাটার নাম। এটা একটু রেসিডেন্সিয়াল এরিয়া, এবং এই ডান দিকে সমুদ্র, এখানে সবাই গাড়ি রেখে সব সমুদ্রে নামছে, দেখুন সাঁতার কাটছে, লাফালাফি করছে, কেন এখন ভাটা চলছে, এখন জোয়ার চলছে না, তো তার জন্য দেখুন সবাই এই জলে নামতে শুরু করে দিয়েছে। আমারও একবার খুব ইচ্ছা জলে নামবো, কিন্তু কেসটা হচ্ছে যে এখানে তো জলে নেমে গেলে, যদি নেমে যাই তারপর ভিজে গেলে কোথায় হাত পা মুছবো, বা গা হাত পা মুছে ভেজা জামা কাপড় কোথায় চেঞ্জ করবো, সেই সব ভেবেই আর নামিনি, কারণ আমি তো ঠান্ডা ওই অবস্থায় বাড়ি অবধি আসতে পারবো না, অনেক টাইম লাগবে, তো কোথাও না কোথাও তো চেঞ্জ করতে হবে। বাট একবার কিছু প্ল্যান করে আসবো। এই যে আমার ডান দিকে কিছু দোকানপাট রয়েছে, এবং এই দেখুন আমার ঠিক বাঁ দিকে লাল রঙের একটা রাস্তা রয়েছে, এটা কিন্তু সাইকেল লেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু সাইকেল চলবে, এবং এই সাইকেল যখন চলবে এই রাস্তায় কিন্তু অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না, কখনোই কোনো গাড়ি ঢুকতে পারবে না এই রাস্তায়। তো এবার এইখানে দেখেছেন, এইখানে কিন্তু বাস লেন নেই, মানে এইখানে সব গাড়ি যেতে পারবে, কিন্তু হ্যাঁ কিছুক্ষণ পরে বাস লেনটা আবার হয়তো আসবে। এখানে একটি বাস স্টপ রয়েছে, লোক তুলবে এখান থেকে, তার জন্য তোলা হয়ে যাওয়ার পরে বাস আবার নিজের মতো চলতে শুরু করে দিয়েছে। এই অনেক ফুল টুল ফুটে রয়েছে এই বাঁ দিকে। এখন তো গরমকালে কি হয় না, এখানকার গাছগুলো ফুলে ফেপে ওঠে, মানে প্রচুর পরিমাণে ফুল টুল হয়, সব গাছে ফুল ফল গরমকালে হয়। কেন যখনই আবার এই আগস্ট সেপ্টেম্বর আসবে, মানে শীতের শরৎকাল যখন শুরু হয়ে যাবে, তখনই সব গাছের পাতা ঝরতে শুরু করে দেবে, এবং শীতকালে কোনো গাছে পাতা থাকবে না, সব গাছ পাতা পড়ে যাবে। আবার বসন্তকাল থেকে পাতা ঝরা শুরু হবে, এটার নিয়ম এখানকার। তো সেই কারণে এখন পুরো গোলাপ থেকে শুরু করে যত আমরা ক্যালেন্ডার ফ্লাওয়ার দেখতে পাই ছোটোবেলা থেকে, যেগুলো দেখে এসেছি, সব এখন পাওয়া যায়। এই দেখুন এইখান থেকে ক্লিফটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখেছেন ক্লিফটা, এই কত উঁচু ক্লিফ, আর তার নিচে সমুদ্র। এটাই সেই ইংলিশ চ্যানেল, বিশ্ববিখ্যাত ইংলিশ চ্যানেল, যেটা সবাই সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করে, এই সেই ইংলিশ চ্যানেল। এবং ইংলিশ চ্যানেলের গা ঘেঁষেই ব্রাইটন এবং আরও কিছু শহরতলি, এগুলো সবই রেসিডেন্সিয়াল এলাকা। এই দেখুন সবাই বোটিং করছে, জলে নামছে, সাঁতার কাছে টিউব নিয়ে,
কত সুন্দর, কত লোক বিচে বসেও রয়েছে, মানে এত গরমের মধ্যে ওরা বসে রয়েছে সূর্যের আলো নেওয়ার জন্য। কারণটা হচ্ছে সারা বছর তো সূর্যের আলো ওরা পায় না, তাই। আচ্ছা, এই দেখুন একটা সুইমিং পুল, এখানে সুইমিং পুলের সামনে আবার সবাই টেন্ট নিয়ে বসেছে, অনেকে আবার সাঁতারও কাটছে। এই জায়গাটার নাম সল্টিন, এটা একটা ক্লাব মনে হচ্ছে। ক্লাবের মধ্যে প্রচুর গাড়ি তো পার্কিং দেখতে পাচ্ছি এখানে, মানে হচ্ছে লোকজন এসেছে, এসে সব সাঁতার টাতার কাটছে, রোদ পোহাচ্ছে। এখানে রোদ পোহানোটা একটা বড় ব্যাপার। এবং ইভেন এখানে রোদ্রে সানবাথ নেওয়ার জন্য বিভিন্ন পার্লার খোলে। আমাদের যেরকম বিউটি পার্লার থাকে, আমরা কি করি ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ক্রিম মাখি, এই করি সেই করি, তো কিন্তু এখানে হচ্ছে ওরা ট্যান মানে একটু কালো হওয়ার জন্য সানবাথ নিতে যায় এবং যথেষ্ট পরিমাণ টাকা দিয়েই সেই ট্যানটা হতে চায়। তো আমি একজনকে আবার বলেও ছিলাম, তুমি ইন্ডিয়াতে চলে আসো, তোমাকে এমনি আমি ট্যান করে দেবো, 2 দিন আমার সাথে ঘুরবে রাস্তার মধ্যে, এমনি তুমি ট্যান হয়ে যাবে তোমার। আর যদি তুমি দীঘা পুরী যাও তাহলে তো তুমি একদম চিনতেই পারবে না তোমাকে। তো যাই হোক, এটা মজা করেই বললাম। এই বাড়িগুলো হচ্ছে স্টুডেন্ট অ্যাকোমোডেশন টাইপের, মানে হচ্ছে যেসব স্টুডেন্টরা থাকে কিছু দিনের জন্য থাকলো, টেম্পোরারি থাকলো, ওদের জন্য এই বাড়িগুলো একটু কস্টলি হয়। তবে এইখানকার বাড়িগুলো সবই ফার্নিশিং অবস্থায় আসে এবং ওয়াশিং মেশিন থেকে শুরু করে ড্রায়ার সবই থাকে। শুধু থাকার জন্য ওরা আসে, কিছুদিন থাকা হয়ে গেলে ওরা আবার চলে যায়। তো প্রচুর গ্রিনারিও রয়েছে এই রাস্তাতেও। এবং আমরা যখন যাচ্ছি রাস্তাটা কিন্তু ওপর দিকে উঠছে, দেখেছেন গাড়িটা অনেক ওপর দিয়ে আসছে, আর গাড়ির স্পিড খুব কম, কারণটা হচ্ছে ওপর দিকে যেহেতু টানছে তার জন্য। এখানে নিয়মটা হচ্ছে গাড়ি যখন শহরের মধ্যে থাকবে তখন গাড়িকে ব্যাটারির পাওয়ারে চালাতে হবে, কিন্তু শহর থেকে যখন বেরিয়ে যাবে তখন গাড়ি পেট্রোল বা ডিজেল যেটাতেই চলে, বাস তো ডিজেলে চলে, তো ডিজেলেই নিতে হবে। কিন্তু শহরের মধ্যে গাড়িকে ব্যাটারিতে চলতে হবে, কারণ পলিউশন কমানোর জন্য ওরা এই জিনিসটা করেছে। এই জায়গাটা আপনি লক্ষ্য করুন, রাস্তা কিন্তু খুব চওড়া না একদমই। আমার বাঁদিকে প্রচুর গ্রিনারি, প্রচুর বাড়ি, আর সব বাড়ির শেপ একরকম দেখতে। এবার এই জায়গাগুলোতে আপনারা দেখবেন আমার বাঁদিকে না প্রচুর গাড়ি পার্কিং। এটা কিন্তু ডেডিকেটেড একটা পার্কিং স্পট। ডেডিকেটেড পার্কিং স্পট মানে এখানে টাকা দিয়ে পেমেন্ট করে দেন গাড়ি পার্কিং করে রাখা যায়। তো যারা পার্কিংয়ের টাকা দেবে না, এনফোর্সমেন্ট অফিসাররা আসবে, এসে গাড়িতে একটা করে কেস দিয়ে চলে যাবে। আর এই যে বাঁ হাতে দুটো ইয়েলো রঙের ডাবল ইয়েলো লাইন দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে যে এইখানে গাড়িটাকে পার্ক করা যাবে ফর 15 মিনিট। 15 মিনিট লোডিং আনলোডিংয়ের জন্য করা যাবে। এর বেশি রাখলে যদি ধরা পড়ে, যদি এনফোর্সমেন্ট অফিসার চলে আসে তখন ফাইন। এই সেই পেট্রোল পাম্প। আমি কোনোদিনও পেট্রোল ভরিনি, আমি জানি না এই যে পেট্রোলের দাম আর ডিজেলের দাম দেখাচ্ছি, কেন এত দাম আমি জানি না। এটা কিসের ওপর বেস করে হয় সেটাও আমি জানি না। এটা কি ফুল ট্যাঙ্কের জন্য কিনা সেটাও আমি জানি না। আমি খবরও নেইনি কোনো দিনও, কারণ আমার গাড়ি নেই বলে। যখন আমার গাড়ি হবে তখন আমি ঠিক জিজ্ঞেস করব, তখন আপনাকে আমরা আপডেট আবার করব যে কত দাম, কী ব্যাপার। বা এইটুকু দাম লেখা আছে আমি দেখলাম, এবার এটা কিসের ওপর হয় হিসাবটা আমি জানি না। তবে যা দাম দেখছি প্রচুর, 134 পাউন্ড যদি হয় তাহলে তো অনেক বেশি না। এবার সেটা ফুল ট্যাঙ্কের জন্য কিনা সেটাও জানি না। তো যাই হোক, ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। তো যাচ্ছি আর কিছুটা দূর গেলেই আমরা নিউ হেভেন পৌঁছে যাব। জায়গা তো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই দোকানটার নাম মালঞ্চ, প্রবাবলি নাম দেখে তো মনে হচ্ছে কোনো বাঙালি দোকান, যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখাই আছে, তবে মালঞ্চ নামটা তো একটা বাঙালি নামের মধ্যেই পড়ে, তো মনে হচ্ছে এটা কোনো বাঙালি রেস্টুরেন্টই হবে, তাই জুম করে ছবিটা তুললাম। তো যাই হোক, এবার এইখানে আমাদের না আরও কিছু বাঙালি দোকানও আছে, বাংলাদেশি দোকান আছে, কিছু বাঙালি দোকান বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট শপ আছে। ম্যাক্সিমামই হচ্ছে রেস্টুরেন্ট বা লিকার শপ থাকে, যারা ইন্ডিয়ান বা বাংলাদেশি ব্যবসা এখানে করে। কারণটা হচ্ছে গ্রসারি শপ থাকে বাট কম, কেন গ্রসারির জন্য আরও কিছু সুপার স্টোর আছে যারা অনেক কম রেটে দেয়, কেন ওরা তো প্রচুর লটে মাল তোলে, তো ওরা ডিসকাউন্টের রেটটা তার জন্য ওরা বেশি পায়। তো সেই কারণে ওরা যে রেটে দিতে পারে সেই রেটটা অন্য কেউ কম্পিট করতে পারে না। তো তার জন্য জেনারেলি বাঙালিরা বা ইন্ডিয়ানরা দিল 2-1টা গ্রোসারি শপ, ঠিক আছে, আর ম্যাক্সিমাম ওরা লিকার শপ আর
রেস্টুরেন্টই দেয়, কেন ইন্ডিয়ান রেস্টুরেন্টের এখানে খুব দাম, ইন্ডিয়ান ফুড মানে এখানে খুব বড় ব্যাপার। ইভেন আমাকেও কিছু ব্রিটিশ এসে জিজ্ঞেস করেছে যে ইন্ডিয়ান ফুড কোথায় পাবো গো, তুমি ইন্ডিয়ান ফুড বানাতে পারো, তো এটা কীভাবে বানায় তুমি একটু বাড়ির থেকে জেনে আমাকে জানাবে তো, যেরকম মাঞ্চুরিয়ান কী করে বানায়, কী কী লাগে দিতে, ওরা বাড়িতে বানাবে বলে। খুব ভালো লেগে তো যে তার জন্য ধোসা, ইডলি এগুলোর এখানে খুব খুব ডিমান্ড। আর একটা জিনিসের তো খুবই ডিমান্ড, ওটা হচ্ছে চিকেন বাটার মশালা। আরেকটা হচ্ছে ওই আমাদের কি বলে না, ফিশ অ্যান্ড চিপস, যেটাকে আমরা ফিশ ফ্রাই বলে খাই, ওটারও খুব ডিমান্ড এখানে, খুবই ডিমান্ড। এই যে এইখানে হচ্ছে প্রচুর রেন্টাল এজেন্সি, এই দেখুন কেউ একজন বোট নিয়ে যাচ্ছে গাড়ি করে, মনে হয় সমুদ্রে নামবে তার জন্য। এই দোকানটা আমার যতদূর মনে হচ্ছে দেখে, দেখুন দোকানের ভেতরে মন্দির রয়েছে এবং লক্ষ্মী গণেশের মন্দির আছে, মূর্তি মনে হচ্ছে আছে। আমার মনে হয় এটা কোনো ইন্ডিয়ান বা বাঙালি দোকান। তবে দেখুন লিকার শপই, পাশে দেখুন মদের বোতল সব, তো আমার মনে হচ্ছে এটা লিকার শপ। এবং সামনে তো মন্দির ঠাকুরের, আমার মনে হচ্ছে এটা হিন্দু দোকান বা বাঙালি দোকানও হতে পারে। এবার তারপরে আর এই ডান দিকের দোকানগুলো হচ্ছে কোনো এজেন্সি, যেরকম বাড়ি ভাড়া দেয় না, বাড়ি ভাড়ার সময় কি করি আমরা, ব্রোকারের কাছে যাই, ব্রোকার তারপরে আমাদেরকে বাড়ি খুঁজে দেয় এবং ব্রোকারেজ নেয়। কিন্তু এখানে নিয়মটা হচ্ছে ব্রোকারেজটা আপনার থেকে নেবে না, ব্রোকারেজটা নেবে হচ্ছে ল্যান্ডলর্ডের থেকে। কি সুন্দর পেন্টিং করেছে দেখুন, ওয়াল পেন্টিং। তো এই জায়গাটায় হচ্ছে প্রচুর এজেন্সি আছে যারা আমাদেরকে ঘর খুঁজে দেয় এবং তার জন্য আমাদের থেকে কোনো পয়সা নেয় না, ওরা বাড়ির যে মালিক ল্যান্ডলর্ড তাদের থেকে পয়সা নেয়। এটা একটি গ্যারেজের মধ্যে এখানে লোকজন আসে গাড়ি ঠিক করতে, অথবা এরা পার্কিংয়ের জন্য ভাড়া দেয়, কেন সবাই সমুদ্রে আসে, তো সমুদ্রে আসে গাড়ি পার্কিং করতে হয়, পার্কিং করে তারপর চায়। এটা হচ্ছে আরেকটা পেট্রোল পাম্প, দেখুন এও আবার ইয়ট নিয়ে একটা এসছে তেল ভরতে। এবার এই রাস্তাটা আরেকটু গেলে এই ডান দিকে কোঅপ বলে, এই দেখুন কোঅপ বলে লেখা আছে, কোঅপ বলে একটা দোকান আছে, এও একটা বড় সুপার স্টোর। এই যে এইটা হচ্ছে কোঅপ, এটা একটা বড় সুপার স্টোর, গ্রোসারি কনভেনিয়েন্স স্টোর টাইপের, অনেক মালটাল ওরা বিক্রি টিক্রি করে। রাস্তাঘাট বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার, এবং লোকজন মেনটেনও করে খুব এখানে। এবং রাস্তায় দেখেছেন কোনো ট্রাফিকের কোনো সমস্যা নেই, ট্রাফিক পুলিশ কিচ্ছু নেই, অটোমেটিক সব ক্যামেরায় ধরা পড়ে যায়। যদি আপনি সিগন্যাল ব্রিচ করেন, সিগন্যাল ভেঙে এগিয়ে যান, ঠিক ওরা ধরে নেবে, ট্র্যাক ঠিক করে নেবে। তার জন্য এখানে সবাই খুব মেনটেন করে। রাস্তা কিন্তু খুব চওড়া নয়, তবে ট্রাফিক এখানে জ্যাম হয় না। তার কারণটা হচ্ছে ট্রাফিক আইন এখানে খুব কড়া, এবং ট্রাফিক আইন সবাই ফলো করতেই হবে, নাহলে কি হবে, লাইসেন্স কেড়ে নেবে। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচা কেনার দোকান, কার বট ফর ক্যাশ, ইনস্ট্যান্ট ডিসিশন। এখান থেকে প্রি ইউজড কারগুলো কেনা যায়। এরকম অনেকগুলো দোকান আছে, দেখুন অনেকগুলো গাড়িও আমি দেখতে পাচ্ছি, ভালো ভালো গাড়ি দেখতে পাচ্ছি বেশ এখানে, অনেক গাড়ি, এবং ভালো ভালো গাড়ি, বিটেলও দেখলাম আমি একটা। তো বাহ, এখানে আরও দোকান আছে, হয়তো কোনো এক সময় গিয়ে গাড়িগুলোকে দেখে আসা যাবে, কেন এখানে খুব গাড়ির দাম সস্তা, কারণ এখানে প্রত্যেকেরই তো গাড়ি। এখানে ইভেন বাইকের দামই বেশি, কারণ আমি দেখেছি 125 সিসির হন্ডার বাইক, যেগুলো আমাদের ওখানে 1 লাখ টাকা হয়তো খুব বেশি হলে দাম হবে, সেইগুলো এখানে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা দাম হন্ডার। তো গাড়ি কেনাটা বুদ্ধিমানের কাজ এখানে সব সময়। তো এবং প্রত্যেকের কাছেই গাড়ি এখানে থাকে। হ্যাঁ, তো সমস্যা ওটা হচ্ছে সিটির মধ্যে না পার্কিংয়ের একটু সমস্যা আছে। তো যদি কেউ আউটস্কার্ট এরিয়ায় থাকে, মানে এইসব এরিয়ায় গলিটলির মধ্যে পার্কিং করাটা কোনো সমস্যাই হবে না, কোনো গলির মধ্যে এনফোর্সমেন্ট অফিসার এসে জেনারেলি করতে আসে না, আনলেস অ্যান্ড আনটিল কোনো কমপ্লেন ধরছে। কিন্তু সিটির মধ্যে কি হয় না, ওদের প্রচুর কমপ্লেন আসে, তো ওরা বাধ্য তখন সিটির মধ্যে গিয়ে এনফোর্সমেন্ট করতে। তো এই যে 40 মাইল পার ঘন্টায় স্পিড রাস্তার মধ্যেও লেখা আছে। আরেকটু হলেই আমরা নিউ হেভেন পৌঁছে যাব। এবার এই আমার বাঁ দিকের জায়গাটা একটা গলফ ক্লাব, এটা হচ্ছে পিস হেভেন গলফ ক্লাব। উল্টো দিক থেকে আরেকটা বাস আসছে, দেখুন সব বাস, দোতলা বাস এখানে, আর দুপাশে পুরো গ্রিনারি। রাস্তার ওপরে দেখেছেন কোনো ওভারহেড তার কিন্তু এপার ওপার করে নেই, শুধু লোকাল এরিয়াগুলোতে ওভারহেড তার গেছে, বাদ বাকি সব আন্ডারগ্রাউন্ড। এখানে ঘাস টাসগুলো পুরো একদম
গ্রিন মানে সবুজ টকটকে, এবং তাকালে একটা আলাদা অনুভূতিই চলে আসে এখানে। আর রাস্তাঘাটও খুব একটা জ্যাম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, এবং দুপাশে ঘন জঙ্গল দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো আর কি যেহেতু একটু আউটস্কার্ট, তার জন্য এই যারা লোকজন আসে গলফ খেলতে এই বাঁ দিকে গাড়ি পার্কিং করে তারপরে ওরা গলফ খেলে। এই টার্ন নিচ্ছে। এই নিউ হেভেনের ইতিহাস একটু বলি। নিউ হেভেন একটা পোর্ট এরিয়া, মানে ডক টাইপের, এখানে জাহাজ আসে, এবং নিউ হেভেন থেকেই ফ্রান্সে যাওয়ার একটা রাস্তা আছে জলপথে। তো তার জন্য সবাই নিউ হেভেন আসে, এবং নিউ হেভেন এসে ওখান থেকে ওরা বোটের মধ্যে বা বড় বড় বার্জ যেগুলো আছে ওর মধ্যে নিজেদের গাড়ি বাইক যা তোলার তুলে নেয়। ইভেন নট অনলি গাড়ি, বড় বড় ট্রাকগুলো এপার ওপার হয় এই বার্জে করে। তো তার জন্য নিউ হেভেনের একটা গুরুত্বপূর্ণ বা ইকোনমিক একটা বৈশিষ্ট্য রয়েছে। এবং নিউ হেভেন সেই কারণেই একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও তৈরি হয়, কারণ যখন ফ্রান্স থেকে গাড়িগুলো এখানে আসে ওরা এখানে একটা বিজনেস তো অবশ্যই দেয়, প্লাস যেই পণ্যগুলো বা যেই র মেটেরিয়ালসগুলো ওরা নিয়ে আসে সেটাও ইউকেতে ঢুকতে পারে ইউরোপ থেকে, এবং তার জন্যই নিউ হেভেনের একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এটা হচ্ছে কুইক ফিট। এই ডান দিকে একটা দোকান ছিল যেখানে গাড়ির সার্ভিসিং হয়, দোকানটার নাম কুইক ফিট, তার জন্য স্টপেজের নামও কুইক ফিট। এর পরের স্টপেজেই আমি নামবো, যেটা থেকে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। ওই দেখুন দূরে হচ্ছে নিউ হেভেন, একটা নিউ হেভেনের জনবসতির এলাকা, সিটিটা যেখানে সবাই লোকজন থাকে। এইটাও সিটি বলতে এটাও রেসিডেন্সিয়ালি এরিয়া, এবং খুব শান্ত পরিবেশ। শুধু মেন রাস্তায় যা আওয়াজ টাওয়াজ হয় গাড়ির, তবে হর্ন কোনো গাড়ি এখানে দেয় না আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, কারণ হর্ন থেকে তো একটা মানুষের থতমত খেয়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্টেরও ব্যাপার থাকে বা স্ট্রেসেরও একটা ব্যাপার থাকে। তো সেই কারণে আর কি গাড়ি কোনো হর্ন টর্ন দেয় না। এখন সিগনালে আছে, যেহেতু প্যাডিস্ট্রিয়ান ক্রস করার সময় লাল সিগন্যাল হয়ে গেল, প্যাডিস্ট্রিয়ান ফার্স্ট, এটাই হচ্ছে রুল। এই আমি বাসের থেকে এবার নামবো, নেমে দেন আমি আবার আমার গন্তব্যের দিকে যাব। এই বাসের থেকে নামলাম, নেমে এবার হাঁটা দিচ্ছি। তো আমি এবার আমার কাজে যাই, আবার আমি অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।